চীনের নিয়ন্ত্রণহীন বাজারে নেপথ্যে এনবিআরের কুটচাল। ৫% দেশি আর ৯৫% আমদানি হয়। শিল্প রক্ষার নামে প্রতি কেজিতে শুল্ক ৪৭ টাকা। বারবার সক্ষমতার প্রমাণ দিলেও বাজেটে গুরুত্ব পায় না কৃষি। বরাদ্দ বাড়ানোর দাবি, দিতে হবে ফলপ্রসূ ব্যয় নীতি নির্দেশনা। ভর্তুকির দুর্নীতি থেকে মুক্তি চান কৃষক। ২ মাসের নিষেধাজ্ঞা শেষ না হতেই আবারও সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা। উপকূলে ফিরেছে কয়েক হাজার ট্রলার। কর্মহীন জেলেরা ভারতীয় জেলেদের ঠেকানোর দাবি। এবং ইতালি প্রবাসী ৫০,০০০-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা। আইন পাশ হওয়ায় ফিরতে হবে দেশে। বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান। হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় ফের অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। আন্তর্জাতিক বাজার দরে দেখা গেছে সোমবার লেনদেন শুরুর পরপরই ব্রেন্ট ক্রুডের দাম ৩২ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় $84.30। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড WTI এর দাম ৫ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল উঠে যায় $৮০.11। বাজার বিশ্লেষকরা বলছেন জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে যেমন প্রভাবক হিসেবে কাজ করছে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা, অন্যদিকে বাদশাহ সালমানের অসুস্থতার কথা উল্লেখ করে জাপান সফর বাতিল করেছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বলা হচ্ছে বৈশ্বিক চলমান রাজনৈতিক অস্থিরতার মুখেই অনিশ্চয়তার মধ্যে পড়েছে জ্বালানি তেলের বাজার। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন থাকার পরেও মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে দেশের বাজারে চিনির কেজি ১৪০ টাকা, প্রতি কেজি পরিশোধিত চিনিতে ৪৮ টাকা এবং অপরিশোধিত চিনিতে ৪৫ টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। দেশীয় চিনি শিল্পকে রক্ষায় বাড়তি শুল্ক হার আরোপ করা হলেও তা চাহিদার মাত্র ৫% পূরণ করছে। বাকি ৯৫% ২০ লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়। এ অবস্থায় আমদানি শুল্ক কমিয়ে আনার দাবি মিল মালিক সহ ব্যবসায়ীদের। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। বিশ্ববাজারে এই মুহূর্তে প্রতি মেট্রিক টন র সুগার বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ মার্কিন ডলার, আর রিফাইন্ড সুগার বিক্রি হচ্ছে ৭০০ মার্কিন ডলার হিসেবে। সেই অনুযায়ী দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে ৪৫০০ টাকা, আর কেজি পাইকারি পর্যায়ে ১২২ টাকা ৫০ পয়সা। বাংলাদেশে বছরে ২২ লাখ মেট্রিক টন চিনির চাহিদার ২০ লাখ মেট্রিক টনই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়, আর ৬০ থেকে ৭০ হাজার মেট্রিক টন চিনির যোগান আসে দেশি আখ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, চিনির দাম নিয়ন্ত্রণে না আসার মূল কারণ অতিরিক্ত শুল্ক হার। যে চিনিগুলো অবৈধভাবে আসতেছে, যার দরুন আমাদের দেশীয় শিল্প এবং বেসরকারি শিল্পগুলো একদম মরার উপর বসে গেছে। ওরা একদম কোনো সরকারের রাজস্ব হারাচ্ছে। দেশীয় যে চিনি শিল্প রয়েছে তাদের স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় রাজস্ব বোর্ড অথবা আমাদের নীতি নির্ধারণী আছেন, তারা শুল্ক হারটা নির্ধারণ করে থাকেন। অথচ প্রতিবেশী দেশ ভারতের বাজারে মাত্র ৪৮ রুপিতে মিলছে ১ কেজি চিনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট এলাকার একটি খুচরো মুদি দোকানে, এবং এই মুদি দোকানে আমি সর্বোচ্চ ভালো মানের ১ কেজি চিনি নিলাম, এবং সেই চিনির দাম ভারতীয় মুদ্রায় ৪৮ রুপি, আর যেটি বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়াবে ৬৬ থেকে ৬৭ টাকা। চলতি অর্থ বছরের ১০.৫ মাসে ১২,১৯৩ কোটি টাকা মূল্যের ১৭,৬৩,০০০ মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে হাজার হাজার মেট্রিক টন চিনি, আর এর ফলে দেশের চিনির বাজার ক্রমশ অস্থির হয়ে উঠছে। ক্ষতির মুখে পড়ছে দেশীয় মিলগুলো। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। একদিকে খাদ্য নিরাপত্তা, অন্যদিকে সেবা ও শিল্প খাতের কাঁচামালের যোগানদাতা, এই দুই মিলে বরাবরই নিজের গুরুত্ব ও সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে দেশের কৃষি। তারপরও বছর বছর বাজেটে কৃষির গুরুত্ব কমছে এমন দাবি করে বিশেষজ্ঞরা বলছেন স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট করতে হবে এই উর্বর ভূমির
কৃষিকেও। সেইভাবেই আসছে বাজেটে বাড়াতে হবে বরাদ্দ, দিতে হবে ফলপ্রসূ ব্যয়ের নীতি নির্দেশনা। আর ভর্তুকি ব্যয়ের স্বজনপ্রীতি, দুর্নীতির জাঁতাকল থেকে মুক্তি চান প্রান্তিক কৃষকরা। মিজানুর রহমান মিন্টুর ছবিতে ফরহাদুর রহমানের রিপোর্ট। শস্য শ্যামলা, নদীমালায় ঘেরা সোনার বাংলা। যে কৃষি নির্ভর অর্থনীতির বৈষম্য দূর করতে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, যে উর্বর কৃষির উপর ভর দিয়েই ঘুরে দাঁড়িয়েছিল 56,000 বর্গমাইলের সোনার বাংলা, নানা ধরনের অভিঘাত মোকাবেলা করে অর্থনীতিকে টিকিয়ে রেখে করোনাকালে নতুন করে নিজের গুরুত্ব ও সম্ভাবনার জানান দিয়েছে সেই কৃষি খাত। বাংলাদেশ ক্রমেই শিল্পমুখী হলেও এখনও অর্থনীতির প্রাণ সেই কৃষি, যে কৃষি নিশ্চিত করে চলেছে খাদ্য নিরাপত্তা, সেবা শিল্পের কাঁচামালের যোগান। ভালো পাচ্ছি, দাম পাচ্ছি না আর কি, ওই যে ফসলের বেশি যাইতেছে, খরচ বেশি যাইতেছে। কৃষির উপর সরকার যতটা ভরসা রাখে জাতীয় বাজেটে মেলে না তার তেমন প্রতিফলন। বছর ব্যবধানে টাকার অঙ্ক বাড়লেও বাড়ছে না মোট বরাদ্দ। শতাংশের হিসাবে ক্রমে গুরুত্বহীন হচ্ছে কৃষি। আবার কৃষি খাতে বাজেটের মোট বরাদ্দের অর্ধেকে চলে যায় মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়নে, বাকিটুকু বিলি বন্টন করা হয় শস্য কৃষিতে। সেই বরাদ্দ ব্যয়েও অস্বচ্ছতার অভিযোগে প্রান্তিক কৃষকদের মনে রয়েছে নানা অসন্তোষ। সার কল, ওষুধ কল, বীজ কল আমরা সরকার কোনো দোষ পাই না। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কৃষিকেও করতে হবে আধুনিক ও স্মার্ট। বরাদ্দ ভর্তুকির সঠিক বাস্তবায়নের সঙ্গে নজর দিতে হবে সমন্বিত গবেষণায়। এক শ্রেণীর এই যে যারা ডিলার, তারা কিন্তু আপনার কৃষককে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু প্রতারিত করে। কখনোই আপনি কৃষিকে বাদ দিয়ে দেশের উন্নয়নকে ভাবতে পারবেন। এনবিআর অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, আসন্ন বাজেটে কৃষি খাতে শুধু ভর্তুকিই থাকতে পারে 25,000 কোটি টাকা, যেখানে গুরুত্ব পাবে কৃষকের জন্য সাশ্রয়ী মূল্যে সার, বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ ও সেচ সুবিধা। কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, যার সুফল পাচ্ছেন কৃষকরা। বাজেটে বেড়েছে বরাদ্দ এবং ভর্তুকির পরিমাণ, তবে তা প্রান্তিক লেভেলে কৃষকদের পর্যায়ে আসছে অনেক কম। সামনের বাজেট হবে কৃষি বান্ধব, এমনটাই প্রত্যাশা প্রান্তিক পর্যায়ে কৃষকদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। আমরা যাব তার কাছে। ফরহাদ, আমাদের দেশের জন্য কৃষি কিন্তু একটি বিশাল খাত। আমরা করোনাকালেও দেখেছি যে কিভাবে ভূমিকা রেখেছে আমাদের অর্থনীতিতে। আপনি কৃষি নিয়ে যে রিপোর্টটি করেছেন, আমরা রিপোর্টটি দেখলাম। ফরহাদ, একটু বলবেন আমাদেরকে যে আমাদের অর্থনীতিতে কৃষির যে ভূমিকা বা গুরুত্ব, সেটা নিয়ে ছোট্ট করে একটু বলবেন আমাদের। ধন্যবাদ তামিম। আপনি জানেন, বাংলাদেশের অর্থনীতির জন্য কৃষি বারবারই তার বুক চিতিয়ে আগলে রেখেছে অর্থনীতিকে। মুক্তিযুদ্ধের পর থেকে এই 53 বছরে বাংলাদেশের অর্থনীতিতে যত ঘাত প্রতিঘাত এসেছে, বন্যা, খরা, জলোচ্ছ্বাস সহ সব কিছুতেই এই কৃষি কিন্তু এই অর্থনীতিকে আগলে রেখেছে। আমরা যদি কৃষির স্পেসিফিক কিছু গুরুত্বের কথা দেখি, তাহলে দেখব যেটি আমাদের গত 22-23 অর্থ বছরে কৃষিতে যেটি রয়েছে অন্তত বলতে 11.38% জিডিপিতে অবদান রেখেছে আমাদের কৃষি। এছাড়াও বাংলাদেশের জনসংখ্যার 80% কিন্তু কৃষিতে নিয়োজিত। এছাড়াও আমাদের শ্রমশক্তির 60% এই কৃষি খাতে কিন্তু নিয়োজিত। এছাড়া অন্যান্য যেসব শিল্প রয়েছে বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে, সেসব অর্থনীতি এই শিল্পগুলোর কাঁচামালের যোগানদাতাও কিন্তু এই কৃষি। আচ্ছা ফরহাদ, ধন্যবাদ আপনাকে। একটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে আপনি রিপোর্টেও নিয়ে এসেছেন যে ভর্তুকির ব্যাপারটি, বিশেষজ্ঞরা বলছেন যে ভর্তুকি কমছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 21-22 অর্থ বছরে যেটি ছিল সেটি বেড়ে 22-23 অর্থ বছরে আরও বেশি হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে চলতি যে 23-24 অর্থ বছরে সেটি কিন্তু বলা যায় যে বেশ বেড়েছে আর কি। তো এই চিত্রটি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ তামিম। আসলে প্রতি বছরই বাংলাদেশের কৃষিতে ভর্তুকির পরিমাণটি বাড়ানো হয়, কিন্তু সেটি যে পরিমাণ অর্থ বছরের শুরুতে দেওয়া হয়, অর্থ বছরের শেষে এসে সেখানে ভর্তুকির পরিমাণ আরও বাড়ানো হয়। 2023-24 অর্থ বছরে কৃষিতে ভর্তুকির পরিমাণ ছিল 17,000 কোটি টাকা, যেটি অর্থ বছর শেষে এসে দাঁড়িয়েছে 25,000 কোটি টাকা। এর আগের বছরে এই ভর্তুকির পরিমাণ সবচেয়ে বেশি ছিল, যেটি দাঁড়িয়েছিল সব মিলিয়ে 26,000 কোটি টাকা। এর আগেও যেটি ছিল 9,500 কোটি টাকা, সেটি অর্থ বছর শেষে 12,000 কোটি টাকাতে দাঁড়িয়েছে। অর্থাৎ অর্থ বছরে যে বরাদ্দটুকু ভর্তুকিতে দেওয়া হয়, অর্থ বছর শেষে দেখা যায় সে বরাদ্দ আরও বাড়াতে হয়। অর্থাৎ কৃষির উন্নয়নে, কৃষির যান্ত্রিকরণে, এই কৃষির গুরুত্ব প্রান্তিক লেভেলে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদের সহজ কৃষিকাজ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কৃষি খাতে বরাদ্দ কিন্তু প্রতি বছরই অর্থ বছর শেষে বাড়ানো হয়।
ফরাদ, আপনার কথা অনুযায়ী যদি ধরি, যদি বেশি হচ্ছে তাহলে প্রান্তিক পর্যায়ের সুফল আসলে পৌঁছাচ্ছে না। আমরা আপনার রিপোর্টও দেখলাম যে দুর্নীতির একটি অভিযোগ রয়েছে বা আরও বিভিন্ন ধরনের সিন্ডিকেটের অভিযোগ রয়েছে। দুর্নীতির বিষয়ে আসলে কৃষকদের নিয়ে কি বক্তব্য আছে আপনার কাছে? আসলে ভর্তুকি যে পরিমাণ দেয়া হয় তার অধিকাংশ খরচ কিন্তু হয় সারে, অর্থাৎ আমাদের কৃষকরা তাদের ফসল উৎপাদনে যেসব সার ব্যবহার করে থাকেন সেসব সার বিদেশ থেকে আনার সময় যে বিরাট অঙ্ক খরচ হয় তা কৃষকদের পক্ষে কিন্তু বহন করা সম্ভব না। সে কারণে সারে ভর্তুকি দেওয়া হয় এবং সেই সারের পাশাপাশি বীজ বিতরণ এবং সেচ কাজে বিদ্যুতের যে ভর্তুকি আছে সেটিও কিন্তু সেচ কাজের বিদ্যুতের ভর্তুকি কিন্তু দেওয়া হয় এবং কৃষি সরঞ্জামাদি বিতরণের ক্ষেত্রে বড় অঙ্কের ভর্তুকিটি দেওয়া হয়। তবে এই সরঞ্জামাদি এবং সার বিতরণ যেই ক্ষেত্রগুলোতে হয় সেগুলোতে প্রান্তিক পর্যায়ে কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে ডিলাররা আসলে বড় অঙ্কের টাকা আসলে এই সরঞ্জামাদির পক্ষ থেকে তারা নিয়ে নেয়, মূল সুবিধাভোগীটা তারা কিন্তু হয়ে থাকে। অর্থাৎ প্রান্তিক পর্যায়ে এই কৃষকদের এই ভর্তুকির পরিমাণ খুবই নগণ্য পর্যায়ে। ফরাদ, সব সংকট কাটিয়ে নিশ্চিতভাবেই আমাদের কৃষি একদিন এগিয়ে যাবে, মাথা উঁচু করে দাঁড়াবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখছেন এ সময়ের বাণিজ্য। মধ্যরাত থেকে শুরু হয়েছে সাগরে মাছ আহরণের ৬৫ দিনে নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়েছেন ভোলার প্রায় ৭০,০০০ সমুদ্রগামী জেলে। নিষেধাজ্ঞার প্রথম দিনের খবর জানাতে দৌলত খান মাছঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। ভোলা জেলায় সমুদ্রগামী প্রায় ২,০০০-এর বেশি ফিশিং বোট রয়েছে, যেগুলো আমরা মৎস্য অফিস এবং জেলে সমিতির মাধ্যমে জানতে পেরেছি যে ইতিমধ্যেই তারা সাগর থেকে উঠে তার নিজ নিজ ঘাটে অবস্থান নিয়েছে। গত মধ্যরাত থেকে যেই নিষেধাজ্ঞা শুরু হয়েছে আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে ৬৫ দিন। এই নিষেধাজ্ঞায় ভোলা জেলার প্রায় ৭০,০০০ জেলে কর্মহীন হয়ে পড়েছে। এসব কর্মহীন জেলেদের নানা অভিযোগ রয়েছে এই নিষেধাজ্ঞা নিয়ে। তাদের অভিযোগ রয়েছে যে একই সময়ে তারা সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকলেও ভারতের এবং পার্শ্ববর্তী মিয়ানমারের জেলেরা কিন্তু এই সময় নদীতে মাছ ধরে। যখন সমুদ্রে মাছ পাওয়ার সময় শুরু হয় তখনই এই নিষেধাজ্ঞা দেয়া হয়, এমন অভিযোগ রয়েছে। তবে মৎস্য বিভাগ বলছে যে মাছের উৎপাদন বাড়ানো এবং সাগরের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্যই এই নিষেধাজ্ঞা আসলে দেয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞাকালীন সময়ে ৬৩,৯৫৪ জন জেলেকে আসলে ৮৬ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি প্রথম ৪২ দিনের জন্য, অর্থাৎ ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত ৪২ দিনের জন্য ৫৬ কেজি করে ৩,৫৮১ মেট্রিক টন চাল ইতোমধ্যে উপজেলা পর্যায়ে বরাদ্দ ছাড় দেওয়া হচ্ছে। এগুলো বিতরণ করার জন্য উপজেলার নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু উপজেলা পরিষদ নির্বাচন চলছে, এই নির্বাচনের শেষেই আবারও এই চাল বিতরণ কার্যক্রম শুরু করবে বলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। তবে জেলেদের দাবি যে আসলে বারবার এই কর্ম তাদেরকে নিষেধাজ্ঞার কবলে পড়ার কারণে তারা যে বড় ধরনের সংকটে পড়ছে, এজন্য বিকল্প ব্যবস্থা অথবা সরকারি সহায়তা আরও বাড়ানোর দাবি জানিয়েছে জেলেরা। তো এ ছিল নিষেধাজ্ঞার প্রথম দিনে ভোলার মেঘনার পাড় থেকে আমার কাছে সর্বশেষ খবর। ভোলার দৌলত খান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। উচ্চ শুল্কের কারণে দেশে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন আয়রন ও স্টিল আমদানিকারকরা। রোববার রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তারা। তাদের দাবি, দেশে একটি মেশিন আমদানিতে ১% শুল্ক দিতে হয়, সেখানে মেশিনের কাঁচামাল আমদানিতে দিতে হয় ৩৫ থেকে ৭০%। এতে দেশে মেশিনারি উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে বাধ্য হয়ে করতে হচ্ছে আমদানি। অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI-এর নির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনাও দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার রসুল্লাবাদ বাজারে ফিতা কেটে শোরুমটি উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। এ সময় যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম, মার্কেটিং পরিচালক মোহাম্মদ সেলিমুল্লাহ সেলিম সহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শোরুমটিতে যমুনা ইলেকট্রনিক্সের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময়ের বাণিজ্য। বরিশাল বিভাগে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, তবে তীব্র তাপপ্রবাহে ধানে মাজরা পোকা ও ব্লাস্ট রোগে আক্রমণ করেছে।
এতে শঙ্কায় দিন কাটছে কৃষকদের। কৃষি অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগের পরও মাঠে বোরো ধান পরিদর্শনে আসেনি তারা, এমনটাই অভিযোগ কৃষকদের। তবে মাজরা পোকা ও ব্লাস্ট রোগের আক্রমণে তেমন বড় কোনো ক্ষতি হয়নি বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। বরিশালের কাশীপুর এলাকার কৃষক মেহেদি হাসান সবুজ ও গিয়াসউদ্দিন 2 লাখ টাকা ঋণে 4 বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। ফলনও ভালো হয়, কিন্তু ধান কাটতে গিয়ে দেখেন তীব্র তাপ প্রবাহে অধিকাংশ ধানে মাজরা পোকা ও ব্লাস্ট রোগে আক্রমণ করেছে। লোন করে ধানগুলো করছি, কিন্তু আমরা এই লোন কিভাবে শোধ করব? ব্লাস্ট রোগ আর মাজরা পোকে ধানটা নষ্ট করে ফেলেছে। এখন যে আমরা কিভাবে চলবো সেইটা আমরা দিক পাই না। বোরো ধানে মাজরা পোকা ও ব্লাস্ট রোগের আক্রমণে দুশ্চিন্তায় বরিশাল বিভাগের 6 জেলার কৃষকরাই। অভিযোগ, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সাথে কৃষকরা বারবার যোগাযোগের পরও সহায়তা পাননি। ফোনে ফোনে যোগাযোগ করছি, হে যা দিতে কই স্যার দিছি, কিন্তু হাতে কোনো কার্যকারী হয় না। কৃষি অফিসারের কইলেও বেশি ভূমিকা দেয় না, যার জন্য আসি লসের মধ্যে আসি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, জনবল সংকটে কৃষকদের কাঙ্ক্ষিত পরামর্শ দিতে পারছেন না তারা। কৃষকরা এই ধরনের ক্ষতির পর্যায়ে পড়ছে, তাদেরকে আমরা তালিকাবদ্ধ করে আগামী মৌসুমে যাতে পুষিয়ে নিতে পারে সেই ব্যবস্থা আমরা করব। বরিশাল বিভাগের বোরো ধান থেকে 5,96,168 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। দেখছেন এ সময় বাণিজ্য। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে কক্সবাজারের আদলে গড়ে তুলতে অবৈধ দোকানপাট সি সাইড থেকে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কর্ণফুলীর মোহনায় অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অপরূপ সৌন্দর্যের যে পতেঙ্গা সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধি এবং সেই সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনতে কিন্তু পর্যটন নগরী কক্সবাজারের আদলে এই পতেঙ্গা সমুদ্র সৈকতকে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনের যে বিচ ম্যানেজমেন্ট যে কমিটি রয়েছে, সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 19টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখা, এখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই সমুদ্রের কুল ঘেঁষে অসংখ্য অবৈধদের দোকানপাট রয়েছে। সেগুলো থেকে প্রাথমিকভাবে আজকে বেশ কিছু দোকানকে উপরের দিকে যে একটা জোন করা হয়েছে সেখানে সরিয়ে নেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। যদিও এখানকার যারা দোকানের মালিকরা রয়েছে তাদের সাথে সমঝোতার মাধ্যমেই এবং তাদের সাথে একটি বৈঠক চলছে এই মুহূর্তে। জেলা প্রশাসনের যে রাকিব হাসানের সাথে এখানে যে জেনারেল এডিসি জেনারেল, তার সাথে কিন্তু একটি বৈঠক চলছে এবং বৈঠকের মাধ্যমে যে এখানে দোকানদাররা যারা রয়েছে তাদের সাথে সমঝোতার মাধ্যমে কিন্তু এখান থেকে প্রায় 30 থেকে 40টির মতো যে দোকান সেগুলো উপরের দিকে সরিয়ে নেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যগুলো সরিয়ে নেওয়া হবে তারা জানিয়েছেন। যদিও এখানে কোনো ধরনের উচ্ছেদ অভিযান না, এগুলো হচ্ছে দোকানদারদের সাথে সমঝোতার মাধ্যমেই এটি করা হচ্ছে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে সৌন্দর্য করার জন্য। এবং এখানে সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে শুধু পতেঙ্গা সমুদ্র সৈকত না, পার্কে সমুদ্র সৈকত সহ চট্টগ্রামের জেলায় যে সমুদ্র সৈকতগুলো রয়েছে সবগুলো সমুদ্র সৈকতকেই কিন্তু এই কক্সবাজারের আদলে গড়ে তোলার জন্য যে 19টি যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কিন্তু তাদেরকে সরিয়ে নিচ্ছে। তো এই ছিল আমার কাছে আসলে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ তথ্য। দেখছেন এই সময় বাণিজ্য। ইতালি প্রবাসী 50,000-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি ইতালিও অবৈধদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করায় স্বদেশে ফিরতে আসতে হতে পারে অভিবাসীদের। উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালি সরকার ও ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন অনুমোদনের পর দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধতা পাওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন এই আইন যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করছে। অবৈধদের করোনাকালে বৈধ করে নেবার পর এখন পর্যন্ত শুধুমাত্র সাগর পথেই 42,965 জন বাংলাদেশি ইতালিতে এসেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমানে ইতালিতে 50,000-এরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে।
কট্টর ডানপন্থী মেলোনি সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসী ঠেকাতে নানা ধরনের কর্মসূচি এবং আইন অনুমোদন করে আসছে। অবৈধদের আলবেনিয়া পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে আলবেনিয়ায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে অবৈধদের স্বদেশে ফেরত পাঠানো হতে পারে। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপের পার্লামেন্ট একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আইনটা আগেই ছিল সেটা তারা এখন নতুন করে পাস করছে যে ইটালিতে অবৈধদেরকে আর বৈধ করা যাবে না, ইউরোপের আইন মেনে চলতে হবে। ইউরোপ এবং ইতালি সরকার কঠিন অবস্থানে তাদের আলবানিয়া অথবা অন্য কোনো দেশে পাঠানোর জন্য, তাতে আমরা বাংলাদেশিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হব। মেলোনি সরকারের প্রভাবশালী মন্ত্রীরা বলছেন আর কোনো অবৈধ অভিবাসীকে ইতালিতে আশ্রয় দেবে না তারা। এরই মধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। চীনের নিয়ন্ত্রণহীন বাজারে নেপথ্যে এনবিআরের কুটচাল 5% দেশি আর 95 ভাগই আমদানি হয়। শিল্পরক্ষার নামে প্রতি কেজিতে শুল্ক 47 টাকা। এবং বারবার সক্ষমতার প্রমাণ দিলেও বাজেটে গুরুত্ব পায় না কৃষি। বরাদ্দ বাড়ানোর দাবি, দিতে হবে ফলপ্রসূ ব্যয়ের নীতি নির্দেশনা। ভর্তুকির দুর্নীতি থেকে মুক্তি চান কৃষক। এই ছিল এ সময়ের বাণিজ্যে। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শাইলা রহমান ইমা। ধন্যবাদ তামিম। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।